বেলকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানি মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। ঠিক তেমনইভাবে মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে। 15-16 ঘন্টা হবে, এক ফোঁটা পানিও পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরার তাসনিনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। 3 ঘন্টা যাবৎ কয়েকশো বার কল করে আবরারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেলল বোধহয় আবরারকে। আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায়। কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে, ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটতে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি। প্লিজ দূরে সরিয়ে দিয়ে নামায়। আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতে পুনরায় কল করে আবরারের নাম্বারে। এবারে ফোনটা বন্ধ বলে। আদ্রিতা আখি পলক বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। বিড়বিড় করে আওড়ায় প্রিয় গানে দুটো লাইন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমার ওই প্রেমে। গান শেষ হতেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে আদ্রিতার দুচোখ বেয়ে। বাইরে থেকে আওয়াজ আসে, আদ্রিতা, চেঞ্জ করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ চেনে আদ্রিতা। চিনবে না? গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল। দুজন একসাথে খাবার খেলো। কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে, আল্লাহ আল্লাহ তাদের ভালো রাখুক। আমার মতো এতিম যেন ওনাদের ছেলেমেয়ে না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠে, সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের লাম্বরগিনিতে বসে পড়ে। সিএমকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডাক্তার ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি নিয়ে থামে। আবরার নিজে নেমে সিএমকে নামায়। এখানেও কিছু সংখ্যক মানুষ রয়েছে, তারা সিএমকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। দুজন বসতেই হেলিকপ্টার উঠতে শুরু করে। একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেন থেকে সিঁড়ি দিয়ে উঠছে। তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। মন বলে এখানে আবরার এসছে, কিন্তু মস্তিষ্ক বলে ধুর, সে কি করে জানবে? মন ও মস্তিষ্কের যুদ্ধের মাঝে ইমা বেগম চাপা স্বরে বলে, দাঁড়িয়ে পড়ে কেন? পেছনে আরও মানুষ রয়েছে। আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে। নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে। তার পাশে বসে ইমা বেগম। আরিফ তার দুটো সন্তানকে নিয়ে পেছনের সিটে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ তার নাকে সুমুখ পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একটাবার দেখা করিয়ে দিন, একটাবার তার মুখখানা দেখতে দিন। আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে, চুপচাপ বসো। এমন করছো কেন? তোমার আবরার তাসনিন এখানে নেই, আর আসবেও না। আদ্রিতা মৃদু হেসে বলে, আসবে, আমার আবরার আসবে। ইমা বেগম বলে, ওভার কনফিডেন্স ভালো নয়। 24 ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এনেছে। এসেছে সে। আদ্রিতা মাথাটা নিচু করে ফেলে। বিড়বিড় করে বলে, আসবে, উনি আসবে, 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 আসতেই হবে, 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 হবে। ইমা বেগম শোনেন আদ্রিতার কথা। সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই বিমানবালা হুঁশিয়ার দিয়েছে, এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গায়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্ড ক্লান্ত লাগছে। আবরার আসছে না কেন, এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয়।
প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে ইমা। যখন তখন আদ্রিতা লাথি মেরে দিবে আর সে ধপাস করে পড়ে যাবে নিচে। তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটিয়ে দিতে, কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতাদের সিটের পাশাপাশি সারি 3 নম্বর সিটে বসে আছে আবরার। ইচ্ছে করেই এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে। সিএম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে। চিন্তায় দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে, তারপর নোটপ্যাড হাতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে। লেখা শেষ হতেই শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায় দুটো সিট পড়ে। উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলবো। বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম। আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দিন আপনি আমাকে। আদ্রিতার পেটের উপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে যাতে নড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসে আবরার। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার দুটো সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 11 কি 12 হবে, আর ছেলেটার 5 কি 6 বছর। বাবার সঙ্গে গল্প করছে তারা। চোল শক্ত করে ফেলে আবরার, বিড়বিড় করে বলে, গড প্রমিস পাখি, তোমাকে যারা এতিম করেছিল, তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে, তাদের বাচ্চাদের আমি রাস্তায় বসিয়ে ছাড়বো। আবরার তাসনিন ছেড়ে দিবে না কাউকে। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই আদ্রিতার, তবে চোখ খুলতেই মাথাটা চক্কর দিয়ে ওঠে। মনে হচ্ছে এখনই বমি করে ফেলবে। 2 হাতে মাথা চেপে উঠে বসে। ইমা বেগম পাশেই বসে ফোন দেখছে। আদ্রিতা নিচু স্বরে বলে, ওয়াশরুম যাব। চমকায় ইমা বেগম। হাত ফসকে ফোনখানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়, যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে, ওয়াশরুমের কথা শুনে এভাবে চমকালো কেন? কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছি? ওয়াশরুম কেন যাব? কি 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 দরকার? বমি পাচ্ছে। তাছাড়া পালিয়ে যাচ্ছি না আমি, প্লেন থেকে লাফ দিব না, ভয় পাবেন না। ইমা বেগম বিড়বিড় করে বলে, ভয় তো প্লেনেই বসে আছে। কি বললেন? কিছু না, যাও। আদ্রিতা মাথা দুলিয়ে চলে যায়। যেমন বর তার তেমন বউ। ওয়াশরুমে এবার কি কাণ্ড ঘটায়। বাকিটা শেষ করার আগেই পেছনে কারো অস্তিত্ব টের পায়। নিচু স্বরে বলছে, আপনিও চলুন। ইমা বেগম ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। আবরারকে দেখে দাঁতে দাঁত চেপে বলে, আমি কেন যাব? শ্বশুরের বেয়াদব বউ পাবলিক ওয়াশরুম ওটা, যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে, সো আপনি পাহারা দেবেন, চলুন। বলে আবরার চলে যায়। ইমা বেগম নিজের কপালে 4-5টা থাপ্পড় মারে। বিরক্ত স্বরে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ। চোখে মুখে পানি দেয় আদ্রিতা। বহুদিন পরে আয়নায় নিজের মুখটা দেখল। ধবধবে ফর্সা নয় সে, তবে কালোও নয়। মা বলতো তার মুখখানে অনেক মায়া রয়েছে। সে মায়াবী মুখখানে আজকে বিষণ্ণতায় ঘেরা। 2-3টা পিম্পলের ও দেখা মিলেছে গালে। চোখের নিচে ডার্ক সার্কেল, চুলগুলো উস্কো খুস্কো। সব মিলিয়ে পাগল দেখাচ্ছে তাকে। নিজেকে নিয়ে গবেষণা করার মাঝেই সুমুখ পারফিউমের সুঘ্রাণ নাকে লাগে। বড্ড চেনা এই পারফিউম, তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা। তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা, সেই মুখখানা আশেপাশে রয়েছে। অপেক্ষার অবসান ঘটবে এখনই, দেখতে পাবে তাকে। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি, আর চোখ দুটো চিকচিক করে ওঠে নোনা জলে। পাগলের মতো এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে। দেখতে না পেয়ে অধৈর্য হয়। কাঁপা কাঁপা স্বরে বলে, আবরার, আমি জানি আপনি এখানেই আছেন, প্লিজ সামনে আসুন। তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে। পরপরই ওষ্ঠের বিচরণ অনুভব করে নিজের কানে। আবরার তাসনিন শান্ত স্বরে বলে, পাখি। আদ্রিতা পেছনে ঘুরে আবরারের 2 হাতে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখখানা। কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না। তাই জড়িয়ে ধরে, তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না। পাগলে শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করে আদ্রিতা। তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে। বেশ অনেকটা সময় নিয়ে ঘ্রাণ শুকে
সুমুখ পারফিউমের সাথে আবরারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা সুঘ্রাণ, যা পাগল করে তুলছে আদ্রিতাকে। কলিজা ঠান্ডা হচ্ছে এবার। শার্টের কলার ছেড়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে, কখনো চুমু খেতে থাকে তো কখনো মাথা ঘষতে থাকে, যেন ঢুকে যেতে চাচ্ছে বুকের ভেতরে। আবরার আদ্রিতার মাথায় হাত রেখে পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে, তারপর নরম স্বরে বলে, রিল্যাক্স পাখি, আই হ্যাভ কাম। আদ্রিতা শান্ত হয় না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে অনুনয়ের স্বরে বলে, আমাকে আপনার বুকের ভেতরে ঢুকিয়ে রাখুন। কেউ নিতে আসলে বলবেন শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। আবরার এবার ঠোঁট বাঁকিয়ে হাসে এবং বলে, হার্টবিট বেড়ে যাচ্ছে আমার, চুমু খাওয়ার ক্রেভিং উঠছে। কন্ট্রোলেস হয়ে পড়লে ওয়াশরুমে রোমান্স শুরু করে দেব। আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরারকে, বরং ফিসফিস করে বলে। বিচের থেকে ওয়াশরুম অনেক ভালো। আবরার ফোঁস করে শ্বাস টানে, আদ্রিতাকে নিজের থেকে ছাড়িয়ে ওষ্ঠজোড়া পুড়ে নেয় নিজ ওষ্ঠের ভাঁজে। ওষ্ঠের সংঘর্ষণে এবং অবাধ্য হাতের বিচরণে মুহূর্তেই অস্থির করে তোলে আদ্রিতাকে। ব্যথায় জর্জরিত হয়ে মৃদুস্বরে গুঙিয়ে ওঠে। আবরার ছেড়ে দেয়, হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে রাগান্বিত স্বরে বলে, কেঁদে গুটে ডাকছিলে কেন? তোমার শোনার জন্য? আমাকে সামলানোর অ্যাবিলিটি নেই, আসছে ওয়াশরুমে জাজ করতে, ইডিয়েট। আদ্রিতা নিজ ওষ্ঠে হাত বোলায়, লাল রঙের রক্তে হাতে লেগে যায়। এমন করেন কেন? আমার সাথে মানুষ মনে হয় না? চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আবরার, পরপরই চোখ খুলে জবাব দেয়, আবরার তাসনিন বেপরোয়া, তার পার্টনারকেও তো একটু বেপরোয়া হতেই হবে, তাই না? আদ্রিতা জবাব দেয়, ডার্ক রোমান্স সহ্য করতে না পারা অবধি আমায় ডাকবে না। কিছু মুভি অ্যান্ড অডিও বুক দিব, সেগুলো। বাকিটা শেষ করার আগে আদ্রিতা বলে, এত অবহেলা কেন করেন আবরার? আপনাকে ভালোবাসি বলে? আপনাকে ছাড়া থাকতে পারি না বলে? আবরার জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পল্লবের পানি। আমাকে মেরে ফেলুন আবরার, তবু অবহেলা করিয়েন না, দূরে সরিয়ে রাখিয়েন না। এক দূরত্ব সইতে পারছি না আমি। সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি। একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে, আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে। সেই দিন আমরা আর আদ্রিতা আবারও এক হবে, এই দূরত্বের সমাপ্তি ঘটবে। ততদিন পর্যন্ত তোমার হাতের ঘড়িটা খুলবে না। আসছি পাখি। ব্যাস, ঠিক যেভাবে এসেছিল আবরার, তাসনিন সেভাবে চলে যায়। আদ্রিতা হাঁটু মরে বসে হু হু করে কেঁদে ওঠে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। আবরার তাসনিন চলে গেল, আবার হারিয়ে ফেললো আদ্রিতা। এত কাছে পেয়েও ধরে রাখতে পারলো না, এতটা অনুনয় করেও আটকাতে পারলো না পাষাণ মানবটিকে। যতটা কষ্ট আমাকে দিচ্ছেন, ঠিক ততটাই কষ্ট আপনাকে পেতে হবে আবরার। অবহেলা অবহেলা খেলাটা আপনি শুরু করেছেন, এবার শেষ করব আমি। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন থাকা ল্যান্ড করে, একে একে সকল যাত্রী নামতে শুরু করে। আবরার তাসনিনের জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকেই। এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের ঝামেলা নেই। প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আবরার। সিএম ক্লান্ত, সে হেলিকপ্টারে উঠে পড়েছে ইতিমধ্যেই। আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে, তার পেছনে আসছে আরিফ এবং তাদের দুটো সন্তান। ইমা বেগম তাকিয়ে থাকে আবরারের মুখপানে, যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং। আদ্রিতাও এক পলক তাকিয়েছিল, তবে কয়েক সেকেন্ডের জন্য। পরক্ষণেই নজর ফিরিয়ে হাতে থাকা সোনালি রঙের ঘড়ির পানে তাকায়। কিছু একটা ভেবে খুলে দেখে ঘড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায়। আবরার ব্যাপারটা খেয়াল করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তখনই সাগর নামক এক বিমানবালা একটা লাগেজ এনে আবরারের হাতে দেয়। আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলে এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে। একটা বিকট শব্দ তুলে ঘুরতে থাকে হেলিকপ্টারের পাখাগুলো। হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে। সকালেও তার সঙ্গে কথা হয়েছে টনির। ক্ষতগুলো শুকিয়ে গিয়েছিল প্রায়, একটু আধটু হাঁটাচলা করতে পারত। ডাক্তার জানিয়েছে আজকালের মধ্যে ডিসচার্জ করে দিতে পারবে, কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর। কেউ হাসপাতালে বেডে ঢুকে শ্যুট করে দিয়েছে। টনি ঠিক জানে এটা আবরার তাসনিনের কাজ। ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি। ছোট থেকে আজ অবধি ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। সেই ভাইকে চিরতরে হারিয়ে ফেলল। হাত ফসকে ফোনখানা পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। ক্রোধ এবং দুঃখ দুটোই আখি পল্লব ভিজিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলে, একটা মেয়ের জন্য তুই যে ধ্বংসলীলা শুরু করেছিস আবরার তাসনিন,
সেই ধ্বংসলীলায় তোকে জ্বালিয়ে মারবো আমি। যে মেয়ের জন্য এত পাগলামি, সেই মেয়েকেই তোর জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলবো। এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত। আবার পাখির দিকে জাস্ট তাকিয়ে দেখ, তোর চোখ তুলে লুডো খেলবো। ইমা বেগম দূর থেকেই টনিকে লক্ষ্য করছে, কিছু একটা হয়েছে, বুঝতে সময় লাগে না। তাই এগিয়ে আসে, কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? এনি প্রবলেম? টনি তাকায় ইমা বেগম এর মুখ পানে। ওই জানোয়ারের বাচ্চা আমার বাইকে খুন করেছে। কেঁপে উঠে ইমা বেগম, কাঁধ থেকে হাত সরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে শুধায়। আপনার ভাই মানে যে আদ্রিতার হাত ধরেছিল, তাকে মেরে দিয়েছে? টনি জবাব দেয় না, তবে চতুরিমা ঠিকই বুঝতে পারে, ভয়ে কলিজা কেঁপে ওঠে ওনার। শুধু একবার হাত ধরে তাতেই দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ইমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে, তার কি হাল করবে? হাত পা মৃদু কাঁপতে থাকে। তার সাজানো গোছানো সংসার তিল তিল করে গড়েছে সবটা, দুটো বাচ্চা রয়েছে, যদি তাদের কোনো ক্ষতি করে দেয়। আর ভাবতে পারছে না ইমা বেগম। সে দৌড়ে চলে যায় তার কক্ষে। যাওয়ার সময় দেখতে পায় আদ্রিতাকে বাচ্চাদের সঙ্গে গল্প করছে। আজকেই তাদের সঙ্গে প্রথম আলাপ, অথচ দেখে মনে হচ্ছে কত বছরের আলাপ। ইমার ইচ্ছে হয় ওরা কী নিয়ে গল্প করছে সেটা শোনার, তাই দরজায় আড়ি পাতে। শুনতে পাই তার 11 বছরের মেয়ে আয়নার কথা। আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা, আমি যখন যেটা বলবো সেটাই এনে দেবে, আমাকে এতগুলো ভালোবাসেন। আর তোমার পাপা? আদিতা জবাব দিতে পারে না, গলা ধরে আসছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এবং বলতে, আমার পাপা আমায় ভালোবাসেনি। আমার পাপা আমার মাকে বাঁচতে দেয়নি। আমার পাপা আমার সুন্দর জীবন নষ্ট করে তোদের বেস্ট পাপা হয়েছে। আমাকে ঠকিয়ে তোদের কাছে হিরে হয়েছে। কিন্তু বলতে পারে না। আপি, বলো তো, তোমার পাপা তোমায় ভালোবাসে? আমার পাপা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, স্কুলে নিয়ে যায়, আমার মন খারাপ হলে বুকে নিয়ে গল্প শোনায়, আর আমাকে কেউ বকলে তাকে বকে দেয়। 5 বছরের বাচ্চা আরাপ বলে ওঠে। আদিতা দীর্ঘশ্বাস ফেলে, আরাপের মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে কেউ কখনো ভালোবাসেনি। আমার কোনো ইচ্ছা কখনোই কেউ পূরণ করেনি। আমাকে কেউ কখনো বুকে টেনে নেয়নি। এই পৃথিবীর সব থেকে হতভাগা মানুষ আমি। আমার পাপা মাম্মাম কেউ নেই। আয়না বলে, কেন নেই? কোথায় গিয়েছে তারা? আমাকে ভালোবাসলে পাপ হবে, তাই তারা তাদের নতুন ভালোবাসা খুঁজে নিয়েছে। ইমা বেগম চলে যায়। রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেটে টান দিচ্ছে। আবরার দৃষ্টি দূর আসমানে থালার মতো ভেসে থাকা চাঁদের পানে। চাঁদের গায়ে কিছু একটা রয়েছে, ঠিক কী রয়েছে সেটাই বোঝার চেষ্টা করছে হয়তো। সিয়াম আবরারের পাশেই বসে আছে। মনটা তার বড্ড খারাপ। নিজের জন্মভূমি বাংলাদেশ, এখানেই কেটে গেছে দীর্ঘ 24টি বছর। মা বাবা পরিবার সবই রয়েছে, তবে কেউ তার আপন নেই। তার জন্য কেউ অপেক্ষা করছে না। এই তো এয়ারপোর্ট থেকে কল করেছিল মায়ের নাম্বারে, তাকে জানালো বাংলাদেশে আসার খবর, কিন্তু তিনি মোটেও খুশি হলো না, বরং ব্যথিত স্বরে বলল, বাচ্চাদের নিয়ে চিটগন এসেছি, ওদের পরীক্ষা চলছে, তুই থেকে যা কিছুদিন। ব্যাস কল কেটে দেয়। আবরার গম্ভীর স্বরে বলে, ফাকিং ফ্যামিলি ড্রামা নিয়ে 100 হাত দূরে থাকবি। ডিসগাস্টিং লাগে। যাদের তোকে প্রয়োজন নেই তাদেরকে তোর প্রয়োজন কেন? সিয়াম একটু হাসে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আম্মু তার নতুন সংসার নিয়ে বিছে, ভেবেছিলাম একটু দেখা করব, এইটুকুই। আচ্ছা তুই বল, প্ল্যানিং কি? মাকে আনবি কবে? আজকে রাতেই। কি বলিস? কেমনে কি প্ল্যানিং তো বললি না? আদ্রিতার প্রপার্টির 10% শ্বশুরের নামে রয়েছে। আজকে তাকে দিয়ে পেপারসে সাইন করিয়ে দিব। দেন কালকে সব প্রপার্টি এতিম বাচ্চাদের নামে দান করে সুইজারল্যান্ডে ব্যাক করব। তুই টিকিট কেটে রাখিস। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে। জাস্ট এইটুকুর জন্য বাংলাদেশে আসলে? সিগারেটে শেষ টান দিয়ে সেটা শূন্যে ছুঁড়ে মারে আবরার, তারপর দৌড়াতে উড়াতে বলে, আবরার, আমি একটা কথা বলতে চাই। বল। দেখ ভাই, টনি, ইমা, টিমা আর আরিফ কত কাণ্ড ঘটালো, আর মা তোর বউকে কিডন্যাপ করলো। ওদের এমনি এমনি ছেড়ে দিবে? ব্যাপারটা ভালো দেখাবে না। তার থেকে ভালো হয় না টনির সাথে ইমার বিয়ে দিয়ে দিলাম, আরিফ ছ্যাঁকা খেলো আর আমরা মজা পেলাম। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে, হাতে গিয়ে এলোমেলো করে দেয় সিয়ামের চুলগুলো। গুড আইডিয়া। ওয়েট এ মিনিট। পকেট থেকে ফোন বের করে আবরার, ডায়াল করে কারো নাম্বারে। রিং হতেই কলখানা রিসিভ হয়। হ্যালো, শ্বশুরের বেয়াদব বউ। আবরার তাসনিনের পাখি কি করছে? ইমা বেগম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, বাচ্চাদের সাথে গল্প করছে।
দ্যাটস গুড। রাত জাস্ট 12টা 5 মিনিটে বাকিকে সুইমিং পুলে পাঠিয়ে দেবেন। অ্যাগেন রোমান্সের ক্রেভিং উঠছে। ইমা বেগমের বলতে ইচ্ছে করে, বেয়াদব ছেলে, এত বাজে কেন তুমি? কিন্তু বলতে পারে না, কারণ এটা বলে আবার কি না কি করে বসবে বা বলে বসবে। আমি? ইয়েস। আবরার, শোনো আমার কথা। সময় নেই, আমার বউ চাই। তো নিয়ে যাও, আমি আটকাচ্ছি না। অ্যাকচুয়ালি বউটা ছোট তো, ডার্ক রোমান্স সহ্য করতে পারে না। কাছাকাছি থাকলে সারাক্ষণ ক্রেভিং উঠতে থাকে। আই থিঙ্ক বুঝেছেন কি বলতে চাচ্ছি। বলে কলকাতায় সিএম ভ্রু কুচকে তাকিয়ে আছে। এটা কি হলো? সুইমিং পুলে কি করবে? আবরার আরেকটা সিগারেট ঠোঁটে গোজে তাতে আঙুল চালাতে চালাতে জবাব দেয়, চুমু খাবো, হট হট ফিল করছি। মনে মনে কিছু একটা গালি আওড়ায় সিয়াম আর মুখে বলে, ভাই, তোর এই অতিরিক্ত নিকনিকের ঠেলায় কবে যেন আদ্রতা পটল তুলবে, তখন কি করবে? আবরার জবাব দেয় না। কি আর করবে, সে পটল তুলবে, তারপর দুজন মিলে আসমানে গিয়ে রোম্যান্স করবে। আমান, আহাদ, ইরফান ভাইয়া এসেছে বাংলাদেশ। হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তবেই কল করেছে আবরারকে। আগে থেকে বলে সোজাসাপটা না বলে দিত, কিন্তু ওরা বাংলাদেশ দেখতে চায়। অতি চেনা জন্মভূমির দমকা হয় নিজেদের গা ভাসাতে চায়। পুরনো পিছুটান ফেলে আসা অতীত সব কিছুকেই আবার ফিল করতে চায়। আবরার বাংলাদেশে এসে একটা বাইক এবং একটা BMW কার কিনেছে। বাইকটা বেসিক্যালি তার জন্য, আর কার বন্ধুদের যাতায়াতের সুবিধার্থে। ছোট থেকেই বাইকের প্রতি আলাদা উইকনেস রয়েছে আবরারের। সুইজারল্যান্ডে ও কিনেছিল 2খানা বাইক, বাট কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবরার তাসিন হওয়ার সঙ্গে সঙ্গে বাইকের নেশা কেটে গিয়েছে। কিনেছে বিভিন্ন নামি দামি কার। চৌধুরী বাড়িতে ওঠেনি আবরার, কিনেছে একখানা বাংলো, সেখানে বন্ধুদের নিয়ে থাকছে। বাংলাদেশ ওয়েদার আজকে ভীষণ কুল, সারাদিন বৃষ্টি পড়ছে, কখনো গুড়ি গুড়ি পড়ছে, দেখতে দারুণ লাগছে। আবার রকিং চেয়ার দখল করে বসে আছে বেলকনিতে আবরার, হাতে রয়েছে সিগারেট। গভীর মনোযোগ দৃষ্টিতে বৃষ্টি বিলাস করছে এবং সিগারেটে ঠোঁটে চেপে ধোয়া উড়াচ্ছে। পরনে সাদা রঙের শার্ট এবং কালো জিন্স। সিয়াম আবরারের পাশে বসে ফোনে মুভি দেখছে। এই মুহূর্তে কোনো দিকেই তার মনোযোগ নেই। সেই বছরখানেক আগে দেখেছিল মাই ফল্ট মুভির কাহিনী রোমাঞ্চকর এবং হিরোইন সবকিছুই রাতের ঘুম হারাম করে দিয়েছিল সিয়ামের। অবশ্য মুভিখানা আবরারই সাজেস্ট করেছিল তাকে। সে মাই ফল্টের সেকেন্ড সিজন ইউর ফল্ট নামে এসেছে। সেটা এতদিন ইউটিউবে অ্যাভেলেবল ছিল না, বাট কাল রাতে আপলোড হয়েছে একটা চ্যানেল থেকে, সেইটা দেখছে আপাতত। আমান, আহাদ এবং ইভান ঘুমাচ্ছে। অনেকটা পর জার্নি করে আসার ফলে বড়ই ক্লান্ত ওরা। সিগারেটে শেষ টান দেওয়ার পরে সিএমকে খেয়াল করে আবরার। সিগারেটে ছোট্ট অংশ শূন্যে ফেলে ধোয়া উড়িয়ে বলে, কি দেখছিস? উফ, কি কমো, মুভি দেখছি নাকি মাখন দেখছি বুঝতে পারছি না। আবরার সিয়ামের হাত থেকে ফোনখানা টেনে নেয়। মুভির একটা গভীর অংশ দেখতে পায়। আবরার শুকনো ঢোক গিলে ফোঁস করে শ্বাস টানে। ফোনখানা ছুঁড়ে মারে সিয়ামের মুখ বরাবর, তারপর দাঁড়িয়ে পড়ে। সিয়াম ভ্রু কুচকে বলে, কোথায় যাচ্ছিস? আবরার শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, রোম্যান্টিক ওয়েদার, অ্যাডাল্ট গেমস না খেলতে জমে। চতুর সিয়াম চট করে ধরে ফেলে আবরারের কথা, মানে চোখ দুটো চকচক করে ওঠে। তার ফোন বন্ধ করে পকেটে পড়ে নেয়, তারপর নিজেও দাঁড়িয়ে পড়ে। ভাই, আমিও খেলতে চাই সেই গেমস। তো খেল, না করছি। বলে আবরার বড় বড় পা ফেলে চলে যায়। সিয়ামের হাসি মুখখানা চুপসে যায়, ঠোঁট ফেটে বেরিয়ে আসে কঠিন গালি। শালা তুই অ্যাডাল্ট গেমস খেলিস আর লুডো খেলিস, আমি তোর সাথে সাথে যাব, মুক্তি মিলবে না তোর। বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে আদ্রিতার। যখনই বৃষ্টি পড়বে তখনই তাকে ভিজতে হবে। মা কত বকে, তবুও সে বারণ শোনে না। আজকে মনের আকাশে মেঘ জমেছে, কান্নাগুলো বৃষ্টিতেই রূপান্তরিত হয়ে ঝরে পড়তে চাইছে। মন বলছে, আদ্রিতা নেমে পড়, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কেঁদে নে খানিক্ষণ। আরেক মন বলছে, মনে রং লেগেছে তোর যে জিততে চাচ্ছিস। একটা মনে দুরকম কথাবার্তায় বিরক্ত হয় আদ্রিতা, শোনে না কারোর কথা। চুপচাপ দরজা খুলে বেরিয়ে আসে বাগানে। ছাউনি পার হতেই ঝমঝমিয়ে বৃষ্টি ভিজিয়ে দেয় আদ্রিতার গোটা শরীর। সাদা রঙের টি শার্ট ভিজে একাকার হয়ে যায়। ধীর গতিতে পা বাড়ায় আদ্রিতা। সুইমিং পুলের পাশে এসে পা থামায়। 2 হাত 2 দিকে মেলে দিয়ে আসমানের পানে তাকায় চোখ বন্ধ করে। চিৎকার করে বলে ওঠে, আবরার, তাসনিন, আমি বাঁচতে পারছি না আপনাকে ছাড়া। আমার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সর্বক্ষণ মনে হয়
সকল অভিমান ভেঙে ছুটে চলে যাই আপনার কাছে। আপনার প্রশস্ত বুকে মাথা রেখে কলিজাখানা শান্ত করি, কিন্তু পারছি না। কতদিন হয়ে গেল আপনাকে দেখি না। একটু থামে আদ্রিতা, হাঁটু মুড়ে বসে পড়ে। সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে বিড়বিড় করে বলে, হয় আজকে আবরার তাসনিন আসুক, না হলে আমার মরণ হোক। এই যন্ত্রণা থেকে মুক্তি চাই আমি, একটু শান্তি পেতে চাই। কালো রঙের বাইকখানা নিয়ে একদম সুইমিং পুলের পাশে চলে আসে আবরার। আসক্তিময় প্রেয়সীকে দেখে বাইক থামায়, মাথা থেকে হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলে রাখে, তারপর নেমে পড়ে। বৃষ্টির শব্দ এবং নিজের ভাবনায় এতটাই ব্যস্ত ছিল আদ্রিতা যে বাইকের শব্দ শুনতে পায়নি। এই সুযোগটাই কাজে লাগায় আবরার। চুপি চুপি গিয়ে বসে পড়ে আদ্রিতার পাশে। অভিমানী টুইটুম্বুর মুখখানার পানে এক পলক তাকিয়ে নজর দেয় ভেজা টি শার্টে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আবরারের। টি শার্ট ভেদ করে উন্মুক্ত কোমরে হাত ঢুকিয়ে দেয় চমকায় আদ্রিতা। অতি দ্রুত পাশ ফিরে তাকায়, মুহূর্তেই ভয়গুলো আশ্চর্যে পরিণত হয়। আবরার এসেছে, নিশ্চয়ই এটা আদ্রিতার মনে ভুল, তাই কয়েকবার পলক ঝাপটায়, কিন্তু না, আবরার সরছে না। তাহলে কি মনের ভুল নয়? আবরার কি বুঝলো? সে মুখ এগিয়ে নিয়ে চুমু খায় আদ্রিতার শুকনো ওষ্ঠে। একটুখানি পিছিয়ে যেতে নাই আদ্রিতা, তবে সে সুযোগটা দেয় না আবরার। কৌশলে কোমর পেঁচিয়ে ধরে সাপের মতো নিজের দিকে টেনে নিয়ে হাসকি স্বরে বলে, মিস করছিলে পাখি? আদ্রিতা জবাব দেয় না, বা আবরার জবাব দেওয়ার সুযোগ দেয় না। আদ্রিতাকে শূন্য তুলে সুইমিং পুলে নেমে পড়ে। আরিফ এবং ইমা বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই তাদের নজর পড়ে সুইমিং পুলের পানে। আরিফ চোখ ঘুরিয়ে নিজ কক্ষে চলে যায়। ইমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, অসভ্য ছেলে, প্লেনের ওয়াশরুম এখন আবার আমার বাড়ির সুইমিং পুল। নেক্সট টাইম চাঁদে যাবে আমি শিওর। আমার তো ইচ্ছে করছে এই ছেলেকে চাপকে ম্যানার শেখাতে। একটুও লজ্জার চিড়ে ফোটাও নেই, ছি। আরিফ ভেতর থেকে ডাকে, এখানে দাঁড়িয়ে আছো কেন? ইমা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে যায়। তুমি কিছু বলছো না কেন? তোমার মেয়ে দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছে। আরিফ খাটে বসে, ইমার মুখ পানে তাকিয়ে বলে, ও কি করছে? কি করেছে মানে? এই ছেলেকে প্রশ্রয় দিচ্ছে। এই ছেলের জন্য কেঁদে কুটে অস্থির হচ্ছে। আরিফ হাসে একটু, তারপর হতাশ স্বরে বলে, মেয়েটা বরাবরই ভালোবাসার পাগল। বাপ হয়ে আমি কোনোদিন একটু ভালোবাসতে পারিনি। ওর মাটাও চলে গেল, অন্যের বাড়িতে আশ্রিতার মতো বড় হয়েছে সে। এই যে আমি বহু বছর পর ওকে নিজের কাছে এনেছি শুধু সম্পত্তি নেওয়ার জন্য। কালকে সাইন করে দিলেই টনির হাতে তুলে দিব। কি স্বার্থপর বাবা আমি। ইমা বেগম বিরক্ত হয়ে বলে, এসব আমায় বলার কারণ? এমনই বলছি, ওদের প্রাইভেসি দাও। এই বেয়াদব ছেলেটা ছাড়া আমার মেয়েকে গোটা দুনিয়ার আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। ভাই, তোরা যাবি না? টি শার্ট বদলে শার্ট পরে নিয়েছে সিয়াম। হাতের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। সেটার উপরেই পলিথিন পেঁচিয়ে যাতে না ভিজে যায়। ভাঙাচোরা একখানা ছাতাও জোগাড় করে ফেলেছে ইতিমধ্যেই। সবশেষে বাকি বন্ধুদের নিকটে এসে বলে, এই আবরার সুইমিং পুলে বাসর করবে আজকে, তোরা যাবি না? আমান আহাত কম্বল মুড়ি দিয়ে শুয়ে ফোন দেখছে। ইভান কথা বলছে একটা মেয়ের সঙ্গে। কিছুক্ষণ আগেই রং নাম্বার থেকে মিসড কল এসেছিল। দয়ালু ইভান কল ব্যাক করেছে। ধরেছে মিষ্টি কণ্ঠের এক কন্যা। সেই থেকে মেয়েটির নাম পরিচয় জানার উসিলায় কথা বলেই চলেছে। সিয়ামের কথা শুনে ইভান নাক মুখ কুঁচকে ফেলে। কলখানা হোল্ড করে বলে, ছি সিএমসি, তুই এতটা অশ্লীল হয়ে গেছিস যে মা বাবার বাসর দেখতে যাবি? আমান হাই তুলতে তুলতে বলে, আমি যেতাম ভাই, কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসর দেখলে নিজেরও ক্রেভিং উঠবে, তখন কি হবে? আহাত বলে, সিয়াম হতাশ হয়। এরকম আনরোমান্টিক বন্ধুগুলোই কপালে জুটিয়েছিল। এদের দিয়ে কী হবে? কোনো কাজে না। মুখ বাঁকায় সিয়াম বলে, ভাই, তোর মেয়ে পাবি কি করে? রোমান্টিক শব্দের রও তো বুঝিস না। ইভান চট করে বলে, শালা আগে বানান শেখ, রোমান্টিক শব্দে ক নেই। তোর মুখটা বন্ধ রাখ। জ্ঞানী ব্যক্তি কথা বলতে শুরু করলে কথার মধ্যে নারী ভরে ঢোকানো ব্যাড ম্যানার্স। আমান বলে, ওয়েট এ মিনিট, এখানে জ্ঞানী কে? আমি সহ তোরা সবাই তো মূর্খদের বাপ। হতাশ সিয়ামের বিরক্তি বেড়ে যায়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, জীবনে বিয়ে হবে না তোদের। বাচ্চার মুখ দেখার সৌভাগ্য তোদের নেই। কলকাতা হারবাল ছাড়া তোরা অচল, শালার দল।
বলেই সে প্রস্থান করে। যাবে না আবরারের বাসর দেখতে। মির্জাফরের দল মনটাই ভেঙে দিল। কোথায় ভেবেছিল সবাই মিলে যাবে, চুপি চুপি দেখবে আবরার তাসনিন কিভাবে রোম্যান্স করে। কোথা থেকে শুরু করে? কোমর অবধি নীল রঙের পানি। অবশ্য পানি নীল নয়, গোটা পুরোটাই নীল রং দ্বারা সাজানো হয়েছে বিধায় পানিও নীল দেখাচ্ছে। আবরারের পরনে সাদা রঙের শার্টখানা ভিজে গায়ের সঙ্গে লেপটে গিয়েছে। বড় বড় চুলগুলো ভিজে জুবুধুবু হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোলাপি অধর জোড়ায় ফোঁটা ফোঁটা পানি। আদিতা শুকনো ঢোক গিলে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। ইচ্ছে করে গভীর চুমু এঁকে দিতে ওই অথর জোড়ায়, শার্টের বোতাম খুলে উন্মুক্ত বুকে ঠোঁট ডুবিয়ে দিতে, বড় বড় চুলগুলো মুঠো করে ধরে লম্বা মানবকে নিজের দিকে ঝুঁকাতে। কিন্তু পারছে না। মনের মধ্যে পুষে রাখা অসংযত রাগ বাধা দিচ্ছে। তীব্র ধিক্কার জানিয়ে বলছে, আদ্রিতা, এই মানুষটিকে এড়িয়ে চল। তাকে কড়া কথা শুনিয়ে চলে যা নিজের কক্ষে। থাকিস না তার সামনে। সে কালো জাদু জানে, এক্ষুনি তোকে বশ করে নেবে। আদিতা নিজের মনে কথা শোনার আগে বোধহয় কালো জাদু করে ফেলল আবরার। উন্মুক্ত কোমরে হাতের বিচরণ গাঢ় হয়। কোমরের এক পাশে হাতে অন্য পাশে বিচরণ করে। পরপরই বড্ড আয়েসের সঙ্গে হাতের বিচরণ ওপরে উঠতে থাকে এবং হাসকি স্বরে বলে, পাখি, ক্যান আই কিস ইউ? আই ক্যান নট। বাকিটা শেষ করার আগে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ফেলে আদ্রিতা। আবরারের শার্টের কলার ধরে টেনে একটুখানি ঝুঁকিয়ে নেয়। তারপর তার পায়ের ওপর পা দিয়ে নিজের উচ্চতা একটুখানি বাড়িয়ে নেয় এবং কালো রঙের ছোট ছোট ঘন দাড়ির মাঝে থাকা গোলাপি অধর জোড়ায় নিজের অধর ছোঁয়। ব্যাস এইটুকুই। এর বেশি কিছু করার সাহস বা শক্তি কোনোটাই নেই আদ্রিতার। আবরার হাতের বাঁধন শক্ত করে আদ্রিতাকে শূন্য তুলে নেয়। ফিসফিসিয়ে বলে, গুড জব পাখি, ডার্ক রোমান্স শিখছো তাহলে। আই এম প্রাউড অফ ইউ। আদ্রিতা লজ্জা পেল বোধহয়। আখি পলক বন্ধ করে ফেলে। আরও একটা টান দেয় আবরারের শার্টের কলারে। তারপর দুজন হারিয়ে যায় অধর্ষতা প্রাণ করার এক অদ্ভুত শিহরণে। বৃষ্টির স্রোত বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে আবরার আদ্রিতার প্রণয়ের গভীরতা। বরাবরই আবরার তাসনির বেপরোয়া, কিন্তু আজকে আদ্রিতা চৌধুরীও একটু বেপরোয়া হয়ে উঠেছে। তাল মেলাচ্ছে প্রাণপ্রিয় স্বামীর পাগলামিতে। আবরার যখনই আদ্রিতার টপস খুলতে উদ্যত হয় তখনই আদ্রিতার হুঁশ ফেরে। আতঙ্কিত নয়নে আবরারের পানে তাকিয়ে বলে, কেউ দেখে ফেলবে। বেপরোয়া আবরারের সেসব শোনার সময় নেই। সে নিজ কাজে মত্ত হতে উদ্ধৃত। এই পর্যায়ে আদ্রিতা বলে, আমার রুমে চলুন প্লিজ। এই তো রুম। আবরার ভ্রুকুচকে তাকায় আদ্রিতার মুখপানে, তারপর শব্দ করে চুমু খায় ঠোঁটে। পরপরই কোলে তুলে নেয়। রুমের দিকে পা বাড়িয়ে বলে, ওকে পাখি। একটু খুশি হয় আদ্রিতা। মাথা রাখে আবরারের বুকে। সুইমিং পুলের সাথেই আদ্রিতার কক্ষ ঢুকে পুনরায় বেপরোয়া হয় আবরার। আদ্রিতার নরম তুলতুলে খাটখানায় শুয়ে দেয় আদ্রিতাকে। পরপরই নিজের শার্ট খুলে ফেলে এবং আদ্রিতার টপসে হাত দেয়। আদ্রিতা নিজেও সাহায্য করে টপস খুলতে। তারপর আবরার তার পাখির ছোট্ট দেহখানায় নিজের রাজত্ব চালাতে থাকে বেপরোয়া ভঙ্গিমায়। ব্যথায় জর্জরিত আদ্রিতা আর্তনাদ করে উঠছে বারংবার। কখনো দাঁতে দাঁত চেপে সহ্য করে নেওয়ার চেষ্টা করছে আবরার। জোরে জোরে শ্বাস টানতে টানতে একটু থামে আদ্রিতার ক্লান্ত মুখপানে তাকিয়ে বলে, থেমে যাব পাখি। আদ্রিতা আবরারের চুলের ভাঁজে হাত দিয়ে আশকারা দেয়। বৃষ্টির স্রোত কমে এসেছে, সেই সাথে ক্লান্ত দুটো মানুষ একে অপরের সঙ্গে লেপ্টে শুয়ে আছে। এতক্ষণ যেখানে ঘূর্ণিঝড় চলছিল এখন সেখানে নীরবতা চলছে। আদ্রিতা আবরারের চুলের ভাঁজে হাত বোলাতে বোলাতে বলে, আবরার, আমি কখনো আম্মু আব্বুকে একসাথে সুখে সংসার করতে দেখিনি। এক টেবিলে বসে খাবার খাইনি, কখনোই তিনজন একসাথে ঘুরতে যাইনি। এগুলো আমার অপূর্ণ ইচ্ছে, কিন্তু এখানে আসার পরে ইচ্ছেগুলো পূরণ হয়েছে। আব্বু ভীষণ ভালো আছে। ওই আন্টি আর তার বাচ্চাদের সঙ্গে নিয়ে সুন্দর সময় কাটায়। দেখতে ভীষণ ভালো লাগে। আবরার শুনল কি কথাখানা যে আদ্রিতার বুকে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। আদ্রিতা পুনরায় আবার বলে ওঠে, ওদের কিছু করবেন না আবরার, আমি মাফ করে দিয়েছি, আপনিও মাফ করুন। এবার আবরার জবাব দেয়, নো চান্স। আবরার তাসনিন মাফ করতে জানে না। আদ্রিতা আবরারের দুই গালে হাত রেখে বলে, আমার কসম আবরার, ওদের ছেড়ে দিন। আপনি তো শুধু ধ্বংস করতে জানেন, গড়তে জানেন না। আমার কাছে আসতে হলে ওদের ক্ষমা করতে হবে।
আবরার উঠে পড়ে, ফ্লোর হতে নিজের শার্ট খুঁজে সেটা গায়ে জড়িয়ে বলে, আমি আবরার তাসনিন সজ্ঞানে তোকে হৃদয় থেকে সরিয়ে দিলাম। না তোর পিছু নেব আর তোর কাছে আসবো। আজকের পর থেকে তুই শুধু আমার ধ্বংসলীলা দেখবি। আমাকে দেখার সৌভাগ্য তোর হবে না। চলে যায় আবরার। একবারও পেছনে ফিরে তাকায় না, আদিতাকেও ডাকে না, শুধু দেখতে থাকে তার চলে যাওয়া। সুখগুলো দিলাম তোমায় সাজিয়ে, রেখো যত্নে। আমি তোমার আপন ছিলাম, বুঝবে তুমি কবে। অবহেলা আর অপমানের হৃদয়ে করলে আঘাত, ভালোবাসার পরিবর্তে দুঃখই শুধু পেলাম। ব্যথায় জর্জরিত দেহখানা অশ্রুকণায় টৈটম্ব রাখি পলক। 103 ডিগ্রি জ্বর শরীরে নিয়ে পরে টেবিলে বসেছে আদ্রিতা। নিজে লেখাপড়া করার জন্য নয়, নিজের মধ্যে লুকিয়ে থাকা কিছু তিক্ত বক্তব্যগুলো কাগজে কলমে প্রকাশ করার জন্য। গায়ে এখনও বিছানায় থাকা চাদরখানা জড়িয়েছে, ঠোঁটের কোণে রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধেছে, গলে জলজল করছে আবরারে দেওয়া ক্ষতচিহ্ন। কাপা কাপা হাতে কলম নাড়িয়ে লিখতে শুরু করে। প্রিয় আব্বু, তুমি আমার ভীষণ প্রিয় ছিলে, এখনো আছো। ছোটবেলায় বুঝতাম না তুমি কি করেছো, কি তোমার অপরাধ। সব তো ঠিক ছিল, তুমি আমি আম্মু 3 জন মিলে সুন্দর সংসার ছিল। সারা দিন শেষে তুমি একবার কল করতে, আমি আর আম্মু সেই কলের জন্য অপেক্ষা করতাম। জানো, সারাদিন আমি আর আম্মু পরিকল্পনা করতাম কি কি বলবো তোমায়। সারাদিনে 2 জন মিলে কি কি করেছি তার গল্প শোনাবো। কিন্তু যখন তুমি কল করতে 2 মিনিট কথা বলেই কল কাটতে ভীষণ মন খারাপ হতো আমাদের। মাঝে মধ্যে আম্মু কাঁদতো, কিন্তু আমি কাঁদতাম না, বরং আম্মুর উপর রাগ হতো, কেন কাঁদছে সে। হয়তো তোমার কাজের চাপ বেশি, কিন্তু যেদিন আন্টিটার সাথে তোমায় দেখেছিলাম সেদিন বুঝতে পারলাম তোমার ব্যস্ততা আসলে কোথায়। জানো আব্বু, আম্মু মরে যাওয়ার পরে আমার দিনগুলো খুব খারাপ কেটেছে। কথা বলার কেউ ছিল না, আমি চাইতাম তুমি আসো, আমার সাথে কথা বলো, কিন্তু তুমি আসতে না। জানো আব্বু, সেদিন যখন তোমায় এয়ারপোর্টে দেখলাম, ভেবেছিলাম দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরবে। এতগুলো দিন তোমার সঙ্গে ছিলাম এই লোভে যে তুমি একবার আমায় মামনি বলে ডাকবে, একবার মাথায় হাত বুলিয়ে দেবে, একবার ভালোবেসে আদর করবে। তোমার ওপর আমার ভীষণ অভিমান জমে আছে। অনেক কিছু বলতে চেয়েছিলাম তোমায়, কিন্তু এখন আর বলতে ইচ্ছে করছে না। শুধু এইটুকুই বলবো, তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। তোমার সন্তান আর স্ত্রীকে নিয়ে তোমার দিনগুলো সুন্দর কাটুক। আব্বু, আমি এখনো তোমায় ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো তোমায় ভালোবাসবো। তুমি আমার সুপার হিরো। ইতি, তোমার অপ্রিয় মেয়ে। লেখা শেষ করে একবার নজর বলে আদ্রিতা, সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাক তো আছে, তবে কয়েক ফোঁটা চোখের পানি ভিজিয়ে দিয়েছে চিঠিখানা। তবুও লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর চিঠিখানা খাটের ওপর রাখে যাতে উড়ে না যায়, সেজন্য বাটন ফোনখানা রেখে দেয় চিঠির ওপর। আজকে থেকে তোমাদের সবাইকে মুক্তি দিলাম। আমি না থাকলে সবাই ভালো থাকবে। ইতি বেগম অনেকগুলো জামা কিনে দিয়েছে আদ্রিতাকে। সবগুলো নতুন জামার মাঝখানে আবরারের কিনে দেওয়া গাউনখানাও রয়েছে। সেই গাউনটা তুলে নেয়, বিছানা চাদর ফেলে জামাখানা পরে নেয়। অতপর গুটি গুটি পায়ে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। বৃষ্টির স্রোত এখনও কমেনি। কয়েক সেকেন্ডে আদ্রিতা ভিজে গিয়েছে। আরিফ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল। কোনো এক অজানা কারণে তার ঘুম আসছিল না। হঠাৎ নজর পড়ে বাড়ির মেন গেটে। আদ্রিতাকে বেরিয়ে যেতে দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে। ওনার পিছু ডাকতে গিয়ে যাকে না যাক চলে। তিনি অতি দ্রুত চলে যায় আদ্রিতার কক্ষে। ওনার মনে হচ্ছিল কোনো না কোনো চিরকুট রেখে গিয়েছে আদ্রিতা। হৃদয় জমানো কথাগুলো বাবাকে বলে গিয়েছে। সিয়াম বড়ই চিন্তিত। সে ক্ষণে ক্ষণে আবরারের কক্ষে উকি দিচ্ছে। ইচ্ছে করছে কক্ষে ঢুকে পড়তে, কিন্তু ভয় পাচ্ছে যদি বকে বা মায়ের দেয়। কিন্তু নিজে লোভী মনকে দমাতেও পারছে না। অবশেষে মনের সঙ্গে যুদ্ধ করে বুক ভর্তির সাহস নিয়ে কক্ষে ঢুকে পড়ে। আবরার রকিং চেয়ারে বসে আছে, দৃষ্টি শূন্যে। ঠোঁটের ভাঁজে সিগারেট, ডান হাত আঘাতপ্রাপ্ত, থেতলে গিয়েছে, টপ টপ করে রক্ত ঝরছে। সিয়াম বিচলিত হয়। কাবার থেকে ফার্স্ট এইড বক্স বের করে আবরারের পাশে গিয়ে বসে। আঘাতপ্রাপ্ত হাতখানা আলতো করে ছুঁয়ে দিয়ে ব্যথিত স্বরে বলে, কি হয়েছে ভাই? নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আবরার জবাব দেয় না। সিগারেটে শেষ টান দিয়ে সেটা ফেলে দেয় এবং তখনই আরেকটা সিগারেট নিয়ে সেটা ঠোঁটের ভাঁজে পড়ে নেয়। লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালায় এবং সুখময় টান দেয়। আমি কি খুব খারাপ সিয়াম? অসহায় শোনালো কি আবরারের কণ্ঠস্বর।
আবরার তাসনিন সে সবসময় নিজের মনে কথা শোনে, কারো কমপ্লিমেন্ট পাওয়া পছন্দ নয় তার। সেই আবরার তাসনিন আজকে সিয়ামের কাছে নিজের সম্পর্ক জানতে চাচ্ছে। আশ্চর্য বিষয় না? সিয়াম তুলোয় সাবলন মাখিয়ে তা আবরারের হাতের ক্ষতস্থানে চেপে ধরে বলে, তুই খুব ভালো ভাই, আমার আবরার কখনো খারাপ হতে পারে না। আবরার ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, তারপর ফোঁস করে শ্বাস টেনে বলে, সেই ছোটবেলায় বাবা মারা গেল। বাবার মৃত্যুর আগের কাহিনীর সাক্ষী আমি। মা যখন আরিফ রহমানের সাথে কথা বলছিল, বাবার সঙ্গে আমিও দেখেছিলাম। ভেবেছিলাম মাকে কিছু বলবো, কিন্তু বাবা তার মাথায় হাত রেখে বলল, আবরার তোকে আবার কসম, তাকে কিচ্ছু বলবি না। বাবার একটা কসম আমার থেকে বাবাকে কেড়ে নিল, সেই একই কসম আজকে আদ্রিতা দিল। থামে আবরার। সিয়াম হাঁ করে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। চোখের কর্নির বেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। সেটা সিয়াম স্পষ্ট দেখে ফেলেছে আবরার কাছে। এ আবরার, আদ্রতাকে নিয়ে আসি। ভাই তুই কষ্ট পাচ্ছিস, আমি কি এনে দিতে পারবো, তুই শুধু একবার বল।